আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, একটু রেসপন্স করিস আমার সাথে সবাই আর কি। আচ্ছা, আমাদের এনসিসির অ্যাপ ডেভেলপমেন্টের আজকে হচ্ছে ওয়েলকাম সেশন। তো অ্যাপ ডেভেলপমেন্টের মানে সেগমেন্টে কি কি হয় বা আমরা কি শিখবো এখানে, এই সেশনটাতে আর কি আমরা পুরোপুরি বিস্তারিত জানবো, ঠিক আছে? তো শুরু করি। আচ্ছা, অ্যাপ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? কেউ একজন জানলে একটু বল যে অ্যাপ ডেভেলপমেন্ট মূলত কি বুঝি আমরা। কেউ একজন রেসপন্স কর। আচ্ছা, আমি বলি। সাধারণত আমরা অ্যাপ ডেভেলপমেন্ট বলতে বুঝি যে হচ্ছে মোবাইলে যে অ্যাপগুলো থাকে এগুলাই ডেভেলপ করা। কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট এটা জাস্ট একটা পার্ট, হচ্ছে মোবাইল অ্যাপ, ঠিক আছে? অ্যাপ ডেভেলপমেন্টের অনেকগুলো পার্ট আছে। প্রত্যেকটা ওএস মানে অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা অ্যাপের সফটওয়্যার আছে। তো এগুলো আর কি সবগুলোই অ্যাপ। এখন আমরা হচ্ছে এখানে কিছু উদাহরণ দিছি, দেখ। উইন্ডোজের জন্য অ্যাপ ডেভেলপ করা যায়, ম্যাক ওএস, লিনাক্স। হ্যাঁ, অ্যান্ড্রয়েড টিভি এখন আসতেছে বর্তমানে। তো অ্যান্ড্রয়েড টিভির জন্য অ্যাপ ডেভেলপ করে অনেকে। আবার ফায়ারফক্স আছে, বক্সি টিভি আছে, ইভেন ক্রোম ওএস আছে। হুম, এগুলোর জন্য অ্যাপ ডেভেলপ করে। তারপর হচ্ছে বাটন ফোন বা জাভা ফোনের জন্য অ্যাপ ডেভেলপ করে, যেটাকে আইওএস বলে অনেকে। হুম। তো এটা হচ্ছে আর কি অ্যাপ ডেভেলপমেন্ট বলতে মূলত সব টাইপের অ্যাপ বোঝায়। হ্যাঁ, ইভেন ওয়েব অ্যাপও অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো পরবর্তী স্লাইডে আমরা যাই। অ্যাপ ডেভেলপমেন্ট কি এটা তো মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা কি, কেন আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করব সেটা একটু আসি। তো আমরা এখানে একটা হচ্ছে প্রেসিডেন্ট রিসার্চ বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের তথ্য মতে বর্তমান হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্টের যে মার্কেটটা, সেটা হচ্ছে তোর 179 বিলিয়ন ডলারের একটা মার্কেট আছে, যেটা 2032 সালে $328 পর্যন্ত উঠবে। 328 বিলিয়ন ডলার আর কি। হুম। আর এস্টাশিয়ার মতে হচ্ছে $250 বিলিয়ন কাছাকাছি যাবে। আর বর্তমান হচ্ছে দেখা যায় যে রেটটা আছে মানে ওয়ার্ল্ড রেভিনিউতে, এই রেটটা 2029 সালে বেড়ে হচ্ছে মানে 6.53% বাড়বে। মানে বুঝতে পারতেছিস, একটা ওয়ার্ল্ডের টোটাল রেভিনিউ 6.53% শুধুমাত্র সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে আসতেছে, মানে অ্যাপ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। তার মানে কত বড় একটা ইন্ডাস্ট্রি, একটু কল্পনা কর। মানে পুরো ওয়ার্ল্ডের 7% বা 6.5% এখানে কভার করতেছে রেভিনিউটার, ঠিক আছে? এখন আসি হচ্ছে আমরা অ্যাপ ডেভেলপমেন্টের যে অপরচুনিটি গুলো আছে সেগুলো। তো ফার্স্ট অফ অল আমাদের বিভিন্ন টেক কোম্পানিতে আমরা জয়েন করতে পারবো। হুম, আমরা নিজেরা স্টার্ট আপ দাঁড় করাতে পারবো। আহ তারপর হচ্ছে কনসালটেন্সি যে ফার্ম গুলো আছে সেখানে হচ্ছে অ্যাপ ডেভেলপার লাগে। তারপর হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং বা এই ওয়েবসাইট গুলোতে আমরা কাজ করতে পারবো বা কন্ট্রাকচুয়াল কাজ করতে পারবো। তারপর ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে কাজগুলো আছে, যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে হচ্ছে আমাদের নিটারের কথাই ভাবি। নিটারের যেমন হচ্ছে দেখা যায় যে ইআরপি সিস্টেমের জন্য হচ্ছে ডেভেলপার লাগে। হুম। তো এরকম বিভিন্ন হচ্ছে ইন্ডাস্ট্রিতে দেখা যায় তাদের একটা সফটওয়্যার পরিচালনার জন্য একটা ডেভেলপার লাগতেছে। তো সেসব জায়গায়ও জবের অপরচুনিটি আছে। তো আমার কাছে এই অপরচুনিটি গুলোর থেকে মনে হয় যে হচ্ছে আহ, মানে নিজেরা অ্যাপ ডেভেলপ করা বা নিজে অ্যাপ ডেভেলপ করে বড় একটা কিছু করা, এটাই বেটার। আহ, মানে নিজে একটা যদি ভালো কোনো একটা আইডিয়া পাওয়া যায় বা সেই আইডিয়া দিয়ে একটা অ্যাপ ডেভেলপ করতে পারিস, পুরো মানে ওই অ্যাপটা দিয়ে পুরো পৃথিবী কভার করতে পারবি, এমন ক্ষমতা রাখে। মার্ক জুকারবার্গের কথাই ভাব। জাস্ট কলেজের একটা প্রজেক্ট, ফেসবুক যে ওদের মূলত হচ্ছে কলেজের একটা প্রজেক্ট ছিল, সেইটা পরবর্তীতে ওর মাথায় আইডিয়া আছে এটা পাবলিশ করা যায়। তো সেটা এখন পুরো ওয়ার্ল্ডে কাঁপাইতেছে। হুম। তো এরকম সিম্পল সিম্পল আইডিয়াও অনেক বড় কিছু করে ফেলতে পারে। তো আমার মতে যে কোনো একটা আইডিয়া যদি কারোর মাথায় চলে আসে সেটা দিয়ে পুরো
ওয়ার্ল্ড কাপায় দিতে পারে। হুম। তারপর আরো কিছু কিছু ট্রিক্স আছে এখানে, আমি একটু বলি। আহ তোর প্লে স্টোরে আগে একটা অ্যাপ ছিল, সেটা যদিও এখন রিমুভ করে দিছে। তো এটার মজার কাহিনী, তোর প্লে স্টোরে যখন হচ্ছে অ্যাপটা ছাড়া হয়, তখন অ্যাপের টাইটেলে দেওয়া ছিল হচ্ছে রিসম্যান। ঠিক আছে, মানে অ্যাপের নামটা দেওয়া ছিল রিসম্যান, আর ডেসক্রিপশনে দেওয়া ছিল কিচ্ছু না, জাস্ট লেখা ছিল যে প্রুভ দ্যাট ইউ আর রিচ। ঠিক আছে। আর মানে প্লে স্টোরে যে প্রিমিয়াম অ্যাপগুলো পাওয়া যায় সেখানে আর কি দেওয়া ছিল। তো অ্যাপের ডলার, মানে অ্যাপটা ইনস্টল করার জন্য তোর $100 কি সামথিং হচ্ছে খরচ করতে হবে, এরকম একটা রেট ছিল। ঠিক আছে। তো দেখা যায় যে অ্যাপটা ছাড়ার তোর হচ্ছে 5 বা 10 দিনের মধ্যে কয়েক হাজার ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট ভাব, মানে মানুষ কতটা পাগল, এরকম একটা পাগলামি আইডিয়া থেকে মানে টাকা খরচ করছে। অ্যাপের ভিতরে কিন্তু কিছুই নাই, জাস্ট অ্যাপটা ইনস্টল করছে, ইনস্টল করার পরে ওর ভিতরে বড় বড় টেক্সটে লেখা যে ইয়েস ইউ আর রিচ। ঠিক আছে। তো মানে সিম্পল একটা ফাউ একটা আইডিয়া দিয়ে কত ডলার কামায় ফেললো ভাব। প্রত্যেকে যদি, মানে বেশি না, 1,000 লোক যদি ইনস্টল করে আর প্রত্যেকে যদি $100 করে দেয়, এখানেই তো শেষ, আর কি লাগে। তো পরবর্তীতে আর কি যখন হচ্ছে প্লে স্টোরের ইয়ে তোর হচ্ছে অথরিটি দেখলো, তখন আর কি ওটা রিমুভ করে দিছিল। তো এরকম ছোট ছোট আইডিয়া থেকে অনেক বড় কিছু করা যায়। ঠিক আছে। বিগ টেক কোম্পানিজ আছে এরপরও। তারপর হচ্ছে গভর্নমেন্ট জব, নন তারপর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনেও কাজ করতে পারবি ইচ্ছা খুশি, মানে সব জায়গায় মানে সফটওয়্যার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার বলিস, সব জায়গায় চাহিদা আছে এদের। ঠিক আছে। আচ্ছা, এখন আসি এনসিসির হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। তো এনসিসির একটা অ্যাপ আছে, এটা সবাই কি জানিস? এই যে হচ্ছে আমাদের এনসিসির অ্যাপ, একটু কথা বল তোরা, কথা না বললে বুঝবো কিভাবে? জি ভাই। আচ্ছা, সম্ভবত তোরা হচ্ছে ইসের ইয়েটা দিছিলি, ডিগ ডাটাটার এক্সামটা এখানে বিগ দিছিলি। ডাটা এক্সামের জন্য জি ভাই। লাগছিল আমাদের। তো এটা হচ্ছে আমাদের এনসিসির অ্যাপ। এখন হচ্ছে দেখি এনসিসি তে আর কি অ্যাপ ডেভেলপমেন্টের আমরা কি কি কাজ করি সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডেভেলপমেন্ট শেখাবো, অ্যাপ ডেভেলপমেন্ট। দেন হচ্ছে তোর মানে বিভিন্ন, দেখা যায় যে হচ্ছে কেউ একটা প্রবলেমে পড়তেছে, তো আরেকজনের সাথে ডিসকাস করে তার যে নলেজটা আছে সেটা বৃদ্ধি করতে পারবো, বা হচ্ছে মানে এক কথায় গ্রুপ ওয়ার্ক করতে পারবো। হ্যাঁ, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে। দেন হচ্ছে আমরা কম্পিটিশন অর্গানাইজ করব খুব দ্রুতই। তোদের কিছুটা কয়েকটা স্টেপ শেখানোর পরে আমরা একটা কম্পিটিশন দেব, ইনিশিয়াল কম্পিটিশন, তারপরে আরো অনেকগুলো কম্পিটিশনই হবে, প্ল্যান আছে আমাদের। তারপর হচ্ছে আমরা এখান থেকে তোর দেখা যায় যে বিভিন্ন কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করি। কিছুদিন পরে হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ হবে। তো ওইখানে এবারও হচ্ছে আমাদের এখান থেকে 2টা টিম যাইতেছে, আমাদের ব্যাচ থেকে, 12 ব্যাচ থেকে সম্ভবত আরো 2টা টিম, 2টা বা একটা টিম যাইতেছে। আর আমরা যাইতেছি হচ্ছে 11 ব্যাচ 12 ব্যাচ কম্বাইন্ড একটা টিম আছি। তো এখান থেকে আর কি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যতগুলো কম্পিটিশন আছে মোটামুটি সবগুলোতে পার্টিসিপেট করি আমরা। আহ তো পরবর্তীতে যাই। এখন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের হচ্ছে তোর আহ 2টা টাইপ আছে, একটা হচ্ছে নেটিভ অ্যাপ আর একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ। ঠিক আছে। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা কি বলতেছেন, মাথায় তো ঢুকতেছে না। আচ্ছা, আমি একটু বলি। নেটিভ অ্যাপ বলতে তোর একটা ল্যাঙ্গুয়েজের উপরে মানে ভিত্তি করে জাস্ট একটা প্ল্যাটফর্মের অ্যাপ বানানো হয়। সাপোজ অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে আমরা জাভা ইউজ করি। ঠিক আছে। আবার আইওএস এর জন্য হচ্ছে আহ, হচ্ছে তোর কি বলে ওটা, সুইফট ইউজ করি বা সি# ইউজ করি, যে কোনো একটা করলেই হয়। তো এগুলো হচ্ছে জাস্ট মানে আইওএস এর জন্য স্পেসিফিক ভাবে ওই ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করা, আবার হচ্ছে জাভাটা অ্যান্ড্রয়েডের জন্য সিলেক্ট করা। হ্যাঁ। তো এটা হচ্ছে নেটিভ। আর ক্রস প্ল্যাটফর্ম বলতে কি, দেখা যাচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি অ্যান্ড্রয়েডের অ্যাপও বানাইতে পারতেছি, আইওএস এর অ্যাপও বানাইতে পারতেছি, ডেস্কটপ অ্যাপও বানাইতে পারতেছি, ওয়েব অ্যাপও বানাইতে পারতেছি। হুম। তো এই হচ্ছে নেটিভ অ্যাপ এবং ক্রস প্ল্যাটফর্ম অ্যাপের মধ্যে পার্থক্য। এখন হচ্ছে দেখি আমরা যে নেটিভ অ্যাপগুলোতে কোন অ্যাপগুলো কোন ল্যাঙ্গুয়েজ আর কি ইউজ করে বানানো হয়। তো ফার্স্ট অফ অল অ্যান্ড্রয়েডের জন্য আমরা জাভা ইউজ করি, কটলিন ইউজ করি। তারপর হচ্ছে আইওএস এর জন্য আমরা
সুইফট, সি শার্প, এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এখন হচ্ছে ডেস্কটপ অ্যাপ বা উইন্ডোজের জন্য আর কি সি শার্প এর সাথে ডট নেট ইউজ করে বানানো যায়। তারপর সি প্লাস প্লাস দিয়ে করা যায়। তারপরে এফ শার্পের সাথে ডট নেট ইউজ করে উইন্ডোজ অ্যাপ বানানো যায়। তারপর হচ্ছে রাস্ট ইউজ করে বানানো যায়, সি ইউজ করে বানানো যায়। তারপর হচ্ছে ডেলফি ইউজ করে বানানো যায়। এখানে একটু বলি, আমরা যে হচ্ছে 32 বিটের যে সফটওয়্যারগুলো ইউজ করি ইনস্টল করার সময় দেখবি অনেক সময় 32 বিটের, তারপর 46 বিটের অনেকগুলো অ্যাপস আমরা ইউজ করি, তাই না? শোনা যায় কথা? জি ভাই। জি ভাই। হ্যাঁ। তো আমরা হচ্ছে উইন্ডোজ 7-এর 7 বা 10-এও যে 32 বিটের যে অ্যাপগুলো ইউজ করি ম্যাক্সিমাম অ্যাপগুলো হচ্ছে সি দিয়ে ডেভেলপ করা, এবং 64 বিটের যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো সেগুলো দিয়ে ইউজ করা হয়। তো পরবর্তীতে যাই আমরা, আমরা হচ্ছে লিনাক্সের জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি তার মধ্যে হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয় পাইথন, সি প্লাস প্লাস ইউজ করা হয়, সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আর ওয়েব অ্যাপের জন্য তো টেকনোলজির লিমিট নাই। মানে এমন কোন ল্যাঙ্গুয়েজ নাই যেটা ওয়েব অ্যাপে ইউজ করা হয় না। এইচটিএমএল সিএসএস, জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে রিয়াক্ট বলিস, মানে অনেক অনেক টেকনোলজি। ওয়েবের টেকনোলজির কোনো অভাব নাই, ঠিক আছে? যত দিন যাইতেছে ওয়েবের নতুন নতুন টেকনোলজি আসতেছে। আর যদি হচ্ছে ক্রস প্ল্যাটফর্মের মধ্যে বলি, তো ক্রস প্ল্যাটফর্মের মধ্যে এখন জনপ্রিয় সব থেকে হচ্ছে রিয়াক্ট নেটিভ আর ফ্ল্যাটার, ঠিক আছে? তো এখন রিয়াক্ট নেটিভ হচ্ছে তোর অ্যান্ড্রয়েড, রিয়াক্ট নেটিভ দিয়ে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব অ্যাপ, এই 4টা প্ল্যাটফর্মে হচ্ছে আমরা অ্যাপ বিল্ড করতে পারি। আর ফ্ল্যাটার দিয়ে হচ্ছে 5টা প্ল্যাটফর্মে বিল্ড করতে পারি, অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, আবার ওয়েব অ্যাপও বানাইতে পারি আমরা ফ্ল্যাটার দিয়ে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা মূলত আমরা হচ্ছে এনসিসি তে যে কাজটা করি, দেখা যায় যে একসাথে তো অনেকগুলো টেকনোলজি শেখা কষ্টকর। তো আমরা করি কি, যে কোনো একটা টেকনোলজি ইউজ করি। আর আমার মতে হচ্ছে বর্তমানে আমরা যে টেকনোলজিটা ইউজ করতেছি এটা ফ্ল্যাটার, ফ্ল্যাটার দিয়ে আর কি আমরা মোটামুটি যে কাজগুলো করা হয় সবগুলোই করি অ্যাপ অ্যাপ রিলেটেড, মানে আমাদের এনসিসি তে। তো ফ্ল্যাটার আর রিয়াক্ট নেটিভের কিছু হচ্ছে, যেহেতু দুইটাই ক্রস প্ল্যাটফর্মে চলে, তো আমি কিছু উদাহরণ দিতেছি যে এই সব মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে হচ্ছে কোন কোন অ্যাপ বিল্ড করা হয়েছে। তো রিয়াক্ট নেটিভ মূলত হচ্ছে ফেসবুকের একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? ফেসবুক থেকে বানানো রিয়াক্ট নেটিভটা। তো ম্যাক্সিমাম ফেসবুকে যে অ্যাপগুলো দেখা যায়, ফেসবুক বলিস, মেসেঞ্জার বলিস বা ইনস্টাগ্রাম বলিস, সবগুলো হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে বানানো। তারপর ফ্লিপকার্ট আছে, স্পটিফাই আছে, এরকম আরো অনেকগুলো অ্যাপ আছে যেগুলো হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে বিল্ড করা, ঠিক আছে? আর ফ্ল্যাটারের ক্ষেত্রে আমরা হচ্ছে গুগল ফ্ল্যাটার, আমি একটা কথা বলি, ফ্ল্যাটার হচ্ছে গুগলের একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ না ফ্রেমওয়ার্ক আর কি। ফ্ল্যাটার চলে হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজের উপরে। ডার্ট ল্যাঙ্গুয়েজটা গুগলই রিলিজ করছে 2012 সালে, আর ফ্ল্যাটার করছে হচ্ছে 2017 সালে। আর রিয়াক্ট নেটিভ আসছে হচ্ছে সম্ভবত 2015 কি 16 দিকে, ঠিক আছে? তো গুগলের ফ্ল্যাটার দিয়ে হচ্ছে আর কি গুগল ক্লাসরুম বলিস, গুগল আর্থ বলিস, বা গুগলের ম্যাক্সিমাম যে সফটওয়্যার গুলো আছে, গুগল অ্যাডস, সবগুলো হচ্ছে ফ্ল্যাটার দিয়ে বিল্ড করা। আলিবাবা আছে, পাবজি আছে, এছাড়াও আরো অনেক অনেক অ্যাপস আছে। তোরা চাইলে হচ্ছে ফ্ল্যাটারের শোকেস ওয়েবসাইট গিয়ে ফ্ল্যাটারের ওয়েবসাইট গিয়ে দেখতে পারিস, অথবা রিয়াক্ট নেটিভের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারিস। অনেক নামি দামি যে অ্যাপগুলো আছে ওরা ওইখানে আর কি দিয়ে রাখছে যে ফ্ল্যাটার দিয়ে কোনগুলো বানানো বা রিয়াক্ট নেটিভ দিয়ে কোনগুলো বানানো। জি এখন ভাই। জি ভাই। হ্যাঁ, বল। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পারফরমেন্সের দিকে যাই। যেহেতু আমরা ফ্ল্যাটার ইউজ করব, তো ফ্ল্যাটার ইউজ করা কতটা যৌক্তিক পারফরমেন্সের দিক দিয়ে, তো সেটা আমরা একটু দেখি। ভাই, হ্যাঁ। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বল। ভাই, অনেকে তো ভাই কটলিনও ইউজ করে ভাই, কটলিনের কিরকম? কটলিন, আচ্ছা, এখানে হচ্ছে মূলত আমরা ক্রস প্ল্যাটফর্ম ইউজ করতেছি। তো তো আমি হচ্ছে মেইনলি হচ্ছে নেটিভ অ্যাপের দিকে যাইতেছি না খুব বেশি ডিসকাশনে। আমরা আমরা যে টেকনোলজিটা ইউজ করব সেটার দিকে যাইতেছি। কটলিন নিয়ে কোনো কোশ্চেন থাকলে বল, আমি পরবর্তীতে বলার ট্রাই করবো।
আচ্ছা ভাই, আপনি শেষ করেন, আমি ভাই লাস্টে বলবো না। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে এইখানে ফ্ল্যাটারের যে সিপিইউ সিপিইউ ইউজ করে, সিপিইউ এর যে স্টোরেজটা ইউজ করে সেটার পার্সেন্টেজ হচ্ছে তোর ব্লু কালার দিয়ে দেখাইছি। আর রিয়াক্ট নেটিভেরটা হচ্ছে তোর ইয়েলো কালার। আর নেটিভ অ্যাপ যেটা আছে সেটার পারফরমেন্স হচ্ছে তোর ওই আর কি, কি কালার বলে এটা, যাই হোক গ্রে কালার দিয়ে আর কি ইউজ করা। তো এখানে দেখ, সব থেকে বেশি হচ্ছে অপটিমাইজড, সাপোজ নেটিভ অ্যাপ বা একটা প্ল্যাটফর্মের জন্য যে অ্যাপ ইউজ করা হয় সেটা সব থেকে বেশি অপটিমাইজ হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, ক্রস প্ল্যাটফর্ম একটু বেশি হচ্ছে দেখা যায় যে বাল্কি হয় বা ভারী হয়। তো এটা স্বাভাবিক, কারণ একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন তুই অনেকগুলো অ্যাপ ইউজ করবি তখন হালকা একটু পারফরমেন্সের তারতম্য হবেই। তবে ফ্ল্যাটার অনেকটা অপটিমাইজ রিয়াক্ট নেটিভের তুলনায় সিপিইউ ইউজের ক্ষেত্রে। ইভেন জিপিইউ তেও দেখ, ফ্ল্যাটার আর হচ্ছে নেটিভ যতটা আগে আছে, রিয়াক্ট নেটিভ হচ্ছে অনেক পিছায় সেক্ষেত্রে। হুম। তো জিপিইউ যত বেশি ইউজ করবে অ্যানিমেশন তত বেশি ভালো হবে, এটা একটা সিম্পল লজিক। তো এখানেও দেখ, অ্যানিমেশনের ক্ষেত্রেও ফ্ল্যাটার বা নেটিভ যে অ্যাপগুলা ইউজ ইউজ করা হয় সেগুলো হচ্ছে তোর দেখা যায় যে মানে অ্যানিমেশনের পারফরমেন্স অনেক ভালো দেয়। আর আদার্স যা আছে মোটামুটি দেখা যায় যে ফ্ল্যাটারের সাথে তোর ইয়েগুলা আর কি, নেটিভের গুলা কাছাকাছি থাকে, কিন্তু হচ্ছে রিয়াক্ট নেটিভ অনেক বেশি বাল্কি হয়ে যায়। তো এটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে একটু জানি। তো আমরা একটা ওয়েবসাইটে যাই আর কি। আচ্ছা, এখানে বেঞ্চমার্ক স্কোর গুলো দেখানো হচ্ছে। তো এপিকে সাইজের দিকে দেখ, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা আর কি। তো হচ্ছে তোর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফ্ল্যাটার হচ্ছে ব্লু কালার দিয়ে আর কি, রেড কালার দিয়ে আর কি তোর রিয়াক্ট নেটিভ একটা বোঝানো হয়েছে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেম একটা অ্যাপ দেখা যায় হচ্ছে ফ্ল্যাটার দিয়ে যেটা 17 এমবির একটা অ্যাপের সাইজ হইতেছে, সেটা রিয়াক্ট নেটিভে প্রায় 22 এমবির কাছাকাছি। ঠিক তেমনি হচ্ছে দেখা যায় যে এফপিএস এর ক্ষেত্রে ফ্ল্যাটার এর যে অ্যাপটা বিল্ড করা হয়েছে সেটা 60 এফপিএস এর মতো পাইতেছে, কিন্তু হচ্ছে রিয়াক্ট নেটিভ একটা 50 বা 52 এফপিএস এফপিএস এ রান হইতেছে। সেম ভাবে হচ্ছে মেমোরির ক্ষেত্রেও দেখা যায় ফ্ল্যাটার অনেক কম মেমোরি কনজিউম করে রিয়াক্ট নেটিভের তুলনায়। আহ, সবকিছুতেই মোটামুটি দেখা যায় যে ফ্ল্যাটারের পারফরমেন্স অনেক ভালো। ইভেন হচ্ছে তুই যদি আইওএস এর ক্ষেত্রেও আসিস, তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে রিয়াক্ট নেটিভের তুলনায় ফ্ল্যাটারের পারফরমেন্স অনেক ভালো। হুম। এখন হচ্ছে আমরা একটু এপিকে সাইজের দিকে যাই। আহ সেম দেখা যায় যে কিছু কিছু জায়গায় হচ্ছে আহ সমান সমান হইলেও ম্যাক্সিমাম জায়গায় তোর হচ্ছে ফ্ল্যাটার আগে থাকে পারফরমেন্সের দিক দিয়ে রিয়াক্ট নেটিভের তুলনায়। আর যদি হচ্ছে অ্যানিমেশনের দিকে যাস, তো অ্যানিমেশনে ফ্ল্যাটার অলওয়েজ বস, মানে ফ্ল্যাটারের অ্যানিমেশন অস্থির এক কথায়। ঠিক আছে, রিয়াক্ট নেটিভ ফ্ল্যাটারের ধারের কাছেও নাই। তবে হ্যাঁ, নেটিভ অ্যাপ বা নেটিভ যে ল্যাঙ্গুয়েজ গুলো, জাভা বলিস বা কটলিন বলিস, সেগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো ফ্ল্যাটারের থেকেও। হ্যাঁ, তবে কাছাকাছি, খুব বেশি আহামরি পার্থক্য থাকে না। কিন্তু হচ্ছে হ্যাঁ, একটা জায়গায় হচ্ছে ফ্ল্যাটার পিছায় আছে অল্প, বলা যায় নেটিভ অ্যাপের থেকে অনেক বেশি পিছিয়ে আছে। এখানে নেটিভ অ্যাপগুলোর পারফরমেন্স অনেক ভালো থাকে। লোটি অ্যানিমেশন, লোটি বলে একটা ওয়েবসাইট আছে, এইখান থেকে আর কি আমরা আহ, মানে অ্যানিমেশন ডিজাইন করে ডাউনলোড করে পরবর্তীতে হচ্ছে ওটা অ্যাপে ইন্টিগ্রেট করতে পারি। তো লোটি অ্যানিমেশনের ক্ষেত্রে আর কি ফ্ল্যাটার আর ফ্ল্যাটারের পারফরমেন্সটা একটু খারাপ থাকে। তো ফ্ল্যাটারে মূলত হচ্ছে ফ্ল্যাটারের ডিফল্ট অ্যানিমেশন আছে, ওইটা ইউজ করা হয়, বা মানে ওইটা কাস্টমাইজ করে ইউজ করতে পারবি তুই। লোটি অ্যানিমেশনের দরকার হয় না, বা সাধারণত ফ্ল্যাটারের অ্যাপগুলোতে কেউই লোটি অ্যানিমেশন ইউজ করে না। ঠিক আছে। তো এটাই আর কি। এখন হচ্ছে তোর আমরা আবার আমাদের ইসে ফেরত যাই, যেটা প্রেজেন্টেশনে। তো এখন হচ্ছে আমরা দেখি রিয়াক্ট নেটিভ কিভাবে কাজ করে। মূলত হচ্ছে রিয়াক্ট নেটিভ যেভাবে কাজ করে, ফার্স্ট অফ অল তোর হচ্ছে আমরা রিয়াক্ট নেটিভ দিয়ে যখন কোডটা লিখি, কোডটা হচ্ছে তো জাভা স্ক্রিপ্টের একটা ভার্চুয়াল মেশিনে। ইমেজটা দেখ, দেখে মাথায় না ঢুকলে ওদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, জাস্ট আমি যেটা বলতেছি সেটাই শোন। তো রিয়াক্ট নেটিভে হচ্ছে তোর কোড লেখার পরে ওইটা যখন আমরা বিল্ড করি তখন হচ্ছে ওইখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ভার্চুয়াল মেশিন কাজ করে বিল্ডের ক্ষেত্রে।
তো দেখা যায় হচ্ছে কম্পাইল করার পরে জাভা স্ক্রিপ্টের ভার্চুয়াল মেশিন থেকে হচ্ছে তোর এপিকে ফাইল, এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এপিকে ফাইল, আর হচ্ছে তোর ইসের ক্ষেত্রে কি বলে ওইটা, আইওএস এর ক্ষেত্রে আইপিএ ফাইল জেনারেট করে, ঠিক আছে। যে কারণে হচ্ছে দেখা যায় যে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে হচ্ছে এটা যখন বিল্ড করে তখন পারফরমেন্স অনেক বাল্কি হয়ে যায়, বুঝছিস, মানে অনেক লো হয়ে যায় পারফরমেন্স, আর ভারী হয়ে যায় এগুলা। আর ফ্ল্যাটার কি করে, ফ্ল্যাটারের হচ্ছে আলাদা একটা ফ্রেমওয়ার্ক। ফ্ল্যাটার তো একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে ডার্ক ল্যাঙ্গুয়েজের উপরে চলে। তো ফ্ল্যাটারের যে আহ, হচ্ছে তোর ডিজাইন ইউআই বা অন্যান্য যে অ্যানিমেশন টেনিমেশন বলিস, সেগুলো হচ্ছে এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে। এই ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে আলাদা একটা ইঞ্জিন আছে ফ্ল্যাটারের, এটার হচ্ছে ডার্ট ইঞ্জিন বলে, ঠিক আছে। তো ডার্ট ইঞ্জিন থেকে আর কি কনভার্ট হয়ে দেখা যায় হচ্ছে নেটিভ যে এগুলো আছে সেগুলোর সাথে প্লাগইনস এর সাথে যুক্ত হয়, ঠিক আছে। তো যে কারণে আর কি ফ্ল্যাটারের ইয়েটা পারফরমেন্সটা মোটামুটি ভালো থাকে, প্রায় কাছাকাছি নেটিভ এর কাছাকাছি থাকে। যদিও হচ্ছে যা দেখা যায় যে ক্রস প্ল্যাটফর্ম, তো একদম পুরোপুরি নেটিভ অ্যাপের কাছাকাছি যাওয়া যায় না, তারপরেও মোটামুটি দেখা যায় যে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয়, ঠিক আছে। আর বর্তমানে আরো আস্তে আস্তে অপটিমাইজ হইতেছে বেশি, তো পারফরমেন্সও মোটামুটি ভালোই আছে। আর হচ্ছে ফ্ল্যাটার হচ্ছে মূলত তোর হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে ফ্ল্যাটার এর যে এটা আর কি সেটা বিল্ড করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকটা হচ্ছে দেখা যায় যে নেটিভ পারফরমেন্সের কাছাকাছি একটা পারফরমেন্স পাওয়া যায়, যেহেতু সি প্লাস প্লাস অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এখন হচ্ছে ফ্ল্যাটারের জন্য আমরা যে টুলস গুলা ইউজ করব, সেটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ তো করাই লাগবে, আর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আহ, যে জিনিসটা সব থেকে জরুরি একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কমিউনিটিটা, ঠিক আছে। তো কমিউনিটি কি কাজ করে আমি একটু বলি। সাপোজ তুই একটা অ্যাপে কোনো একটা কিছু ইন্টিগ্রেট করবি, সাপোজ পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করবি, ঠিক আছে। তো পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করার সময় তুই কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করলি। এখন তোর আশেপাশে দেখা যায় যারা আছে তারা তোর হেল্প করতে পারতেছে না। এখন তাহলে তুই হেল্প চাইবি কার কাছ থেকে? এখন এই হেল্পের বিষয়টার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। আর ফ্ল্যাটারের কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি। তো কমিউনিটি সাপোর্ট গুলা, কমিউনিটি গুলার হচ্ছে আমরা ওয়েবসাইট গুলা দেখি। ফ্ল্যাটারের অফিসিয়াল যে আর কি কমিউনিটিটা আছে সেটা হচ্ছে pub.dev। তো এখানে আমরা একটু যাই, দেখ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তোর প্যাকেজ গুলা যে আছে সেগুলো এখানে হচ্ছে অটোমেটিকলি মানে সবাই আপলোড করতে পারে। আর এটা পুরোটা নিয়ন্ত্রণ করতেছে ফ্ল্যাটার নিজে থেকে। তো এখানে যে ইয়েগুলো আছে, তোর হচ্ছে দেখা যায় যে প্যাকেজ বা ডিপেন্ডেন্সি গুলো আছে, বা কোনো প্রবলেম হলে তুই যখন পোস্ট করবি তখন হচ্ছে ওইখান থেকে অফিসিয়ালি তোরে হচ্ছে যে হেল্প গুলো আসবে সেটা হচ্ছে অফিসিয়ালি আর কি নজরদারিতে আর কি তোর কাছে আসতেছে। তো কোনো উল্টাপাল্টা কোনো কিছু আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ। আর হচ্ছে এছাড়াও আমরা যেসব জায়গা থেকে হেল্পের সাপোর্ট পাবো, স্ট্যাক ওভারফ্লো থেকে তো পাই, স্ট্যাক ওভারফ্লো, তারপর হচ্ছে তোর ডেভ টুল থেকে পাই। তো স্ট্যাক ওভারফ্লোতে ফ্ল্যাটার কমিউনিটি আছে। সেম ভাবে হচ্ছে তুই যদি হচ্ছে ডেভ টুতে যাস, ডেভ টুতে হচ্ছে ফ্ল্যাটার কমিউনিটি আছে, ঠিক আছে। তো এইখানে মোটামুটি তুই যে ধরনের প্রবলেমই ফেস করিস না কেন, সব ধরনের প্রবলেমই আর কি এখান থেকে সাপোর্ট পাবি। এছাড়াও হচ্ছে আমাদের এনসিসি তো আছেই, দেখা যায় যে কোনো প্রবলেম ফেস করলেই আমরা যারা আছি যতটুকু সম্ভব হেল্প করার ট্রাই করব। এখন হচ্ছে আসি জব অপরচুনিটিতে। জব অপরচুনিটির ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ফ্ল্যাটারে বর্তমান লিঙ্কডইন জব যতগুলো অ্যাভেলেবেল আছে সংখ্যাটা দেওয়া আছে, বাংলাদেশে আছে মোটামুটি। আর ইনডিডে যে জবগুলো আছে 1,000-এর প্লাস, 1,000-এর বেশি। ফাইবারেও তোর দেখা যায় যে ডেইলি তোর কাজের জন্য অফার পোস্ট হয়। তো এটা হচ্ছে আমার 9 তারিখের রাত্রে আমি আর কি যখন প্রেজেন্টেশনটা বানাইতেছিলাম তখন আর কি সার্চ দিয়ে এটা করা, এখন কম বেশি হইতে পারে, ঠিক আছে। মানে মোটামুটি দেখা যায় যে ফ্ল্যাটার যদি তুই শিখিস কাজের অভাব নাই। আর স্যালারি রেঞ্জটা আমি বলি, স্যালারি রেঞ্জ যদি তুই বাইরের দেশে যাস তো স্যালারি রেঞ্জ অনেক হাই এক ডেভেলপার হিসেবে।
আর বাংলাদেশে দেখা যায় যে হচ্ছে $5,000 থেকে $15,000 পার ইয়ারে একজন জুনিয়র ডেভেলপার এর স্যালারি থাকে, রেঞ্জ এর মধ্যেই থাকে আর কি। এখন এটা কোম্পানি ওয়াইজ দেখা যায় যে হচ্ছে তোর আপ ডাউন করে। দেখা যায় তুই স্টার্ট আপ টাইপের কোম্পানিতে গেলে দেখা যায় তোর মান্থলি 20,000 টাকা বা 25,000 টাকা দিতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বছর শেষে তোর $5,000 কাছাকাছি থাকতেছে। ইভেন যদি একটু বড় কোম্পানিগুলোতে যাস, যেমন হচ্ছে টাইগার আইটি বা হচ্ছে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, সফটওয়্যার কোম্পানি বাংলাদেশের, সেগুলোতে দেখা যায় যে হচ্ছে স্যালারি রেঞ্জ মোটামুটি বেশ ভালোই থাকে। আর যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে যাস, তাহলে তো স্যালারি রেঞ্জ হচ্ছে তোর বাইরের দেশে যেমন থাকে বাংলাদেশেও ঠিক তেমনই তুই স্যালারি রেঞ্জটা পেয়ে যাবি। আর মিড লেভেলের এর থেকে একটু বেশি থাকে। দেখা যায় হচ্ছে তোর $80,000 থেকে $120,000 পর্যন্ত মিড লেভেলের একটা ফ্ল্যাটের ডেভেলপার তোর পেয়ে থাকে। হ্যাঁ। আর বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা হচ্ছে তোর $15,000 থেকে কি $30,000 কাছাকাছি থাকে। আর সিনিয়র ডেভেলপার যারা আছে তাদের দেখা যায় যে 120,000 থেকে শুরু করে আরো অনেক বেশি যায়। আহ এটা তো পরবর্তীতে আসবে, আপাতত তো আমরা ডেভেলপমেন্টটা শিখি। আর তোরা এই এগুলো নেওয়া হয়েছে মূলত হচ্ছে গ্লাসডোর, ইনডিড, লিঙ্কডইন থেকে আর কি, এই স্ট্যাটিস্টিক্স গুলো নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের কোর্স প্ল্যান গুলো একটু দেখি। আচ্ছা, আমরা মূলত হচ্ছে ফ্ল্যাটারের মধ্যে যেটা শিখবো, আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা ভাগ করে নিছি এখানে। আমরা টোটাল 9টা চ্যাপ্টার, এর মধ্যে আমরা বেশ কিছু প্রজেক্ট করব। দেখা যায় কি একটা ডেভেলপমেন্ট তুই শিখলি সবকিছুই জানিস, কিন্তু হচ্ছে একটা ফুল প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে হয় এটা জানিস না। তো মোটামুটি অল্প কিছু শেখার পরে আমরা ছোট ছোট যে প্রজেক্ট গুলো আছে সেগুলো করব। দেন হচ্ছে আমরা বড় প্রজেক্টের দিকে যাব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফার্স্ট যে সেশনটা হবে এরপর, সেখানে হচ্ছে আমরা ফ্ল্যাটার এনভায়রনমেন্ট সেট আপ দেবো এবং ওর ভিতরে কোথায় কি ফাইলগুলো আছে সেইগুলো বুঝবো। হ্যাঁ, আর টুকটাক হচ্ছে দেখা যায় আমরা উইজেট বা অন্যান্য জিনিসগুলো সম্পর্কে ধারণা নিতে পারবি। এছাড়াও হচ্ছে তোর আহ পরবর্তী যে সেশনটা আসবে সেখানে হচ্ছে কলম সম্পর্কে জানবো, রো সম্পর্কে জানবো। ঠিক আছে। আহ বা অন্যান্য আরো অ্যাডভান্স অ্যাডভান্স টপিক সম্পর্কে জানবো। ওগুলো এখন বললেও তোদের মাথায় ঢুকবে না, তো খাও বলে টাইম নষ্ট করতেছি না। যেহেতু যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাইতে পারে, লিমিটেড টাইম, তো আমরা আগাইতে থাকি। এখন হচ্ছে এখানে যে প্রজেক্ট গুলো আমরা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সিম্পল যে ক্যালকুলেটর বানাই এটা বানাবো। দেন হচ্ছে তোর ইলেকট্রিসিটি ক্যালকুলেট বা বিএমআই ক্যালকুলেট এই টাইপের একটা অ্যাপ বানাবো। দেন হচ্ছে আমরা একদম শেষে হচ্ছে ই কমার্স অ্যাপ কিভাবে বিল্ড করা যায়, দেখা যায় হচ্ছে দারাজের মতো একটা অ্যাপ কিভাবে বিল্ড করা যায় এটা শিখবো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপের অ্যাপ, দেখা যায় যেখানে পোস্ট করতে পারবি, শেয়ার করতে পারবি, লাইক কমেন্ট করতে পারবি, ফ্রেন্ড অ্যাড করতে পারবি বা ফলোয়ার কিভাবে অ্যাড করা যায়, এগুলো হচ্ছে আমরা শিখবো। তারপর হচ্ছে চ্যাটিং অ্যাপ বা তোর এই চ্যাটিং অ্যাপের মধ্যে দেখা যায় হচ্ছে তোর ভিডিও কল বা অডিও কল কিভাবে ইন্টিগ্রেট করা হয়, এগুলো শিখবো। ঠিক আছে। এছাড়াও এখানে হচ্ছে ব্যাক এন্ড এর ক্ষেত্রে আমরা এপিআই কিভাবে তোর ম্যানেজ করে, তারপর হচ্ছে ফায়ার বেস বা এসকিউএল লাইট কিভাবে ম্যানেজ করে সেগুলো শিখবো। এখন হচ্ছে আমরা দেখি আমাদের গিটহাবের জন্য দেখা যায় আমরা প্রত্যেকদিন যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা এই গিটহাবে আপলোড দিয়ে দেবো। তো এইখান থেকে হচ্ছে কোডে কোনো প্রবলেম হইলে তোরা এখান থেকে দেখে নিতে পারবি। সরি, তো লিঙ্কটা আমি তোদের হচ্ছে ইসে দিয়ে দিতেছি আর কি, কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। কমেন্ট বলছি আর কি, সরি, চ্যাটে আর কি। এখান থেকে আর কি এটা তোরা ফলো দিয়ে রাখতে পারিস, বা হচ্ছে তোদের ইসে কোনো একটা ডক ফাইল করে তার মধ্যে লিঙ্কটা সেভ করে রাখ। দেখা যাইতেছে আমরা প্রত্যেকদিন সেশনের পর এইখানে আর কি আপডেট গুলো দিয়ে দেবো, মানে যে কোড গুলো থাকবে। আর আহ, এই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইড ছিল। এখন হচ্ছে আমরা কিছু কাজ করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গিটহাব অ্যাকাউন্ট খুলি প্রত্যেকে একটা করে। তো গিটহাব অ্যাকাউন্ট খোলাটা কি আমি তোদের এখানে দেখা দেবো, লাইভে খুলবি নাকি হচ্ছে পরবর্তীতে খুলে নিবি, এটা একটু বল। ভাই লাইভে করেন।
লাইভেই করবো না? ঠিক আছে। জি ভাই। আহ ভাই রেকর্ডিং কি দেয়া হবে আমাদের? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে আমি আহ এইখানে দেখ, ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিছি আমারটা, এখানে গেলে তোরা সব মানে যেগুলো সেশন নেব সবগুলোর লাইভ রেকর্ডিং তোরা, মানে রেকর্ডিং তোরা এখানে পেয়ে যাবি। আমি আপলোড দিয়ে দেবো রেগুলার। ঠিক আছে। আচ্ছা। তো গিটহাব, সবাই গুগল ক্রোমে যায়, একটু গিটহাব লিখে সার্চ দে। ঠিক আছে। এটা হচ্ছে গিটহাবের, তোর বলা যায় যে আর কি হোম পেজ, বা যেটাই বলিস। এখান থেকে এখানে দেখবি হচ্ছে লগ ইন এবং সাইন আপের অপশন আছে। তো এখানে ফার্স্ট অফ অল তোরা মেইলটা দিবি, যে মেইল দিয়ে আর কি গিটহাব অ্যাকাউন্টটা খুলবি। কেউ একজন আমার আমার কাছে একটা মেইল অ্যাকাউন্ট দে, খুলে না, আচ্ছা না, আমি দেখি হচ্ছে আমার এক্সট্রা কোনো মেইল অ্যাকাউন্ট আছে কিনা। ওয়েট, মেইল এখানে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে চাপ দিয়ে, দেওয়ার পর সম্ভবত তোদের মেইলে একটা ভেরিফিকেশন কোড বা কিছু একটা আসবে, সেখানে চলে যাবি। আচ্ছা, আমার এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে। তো কেউ একজন একটু স্ক্রিন শেয়ার কর, আমি হচ্ছে আহ, তার স্ক্রিন থেকে আর কি দেখা দিই জিনিসটা। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ারের পারমিশন কি দেওয়া আছে? একটু দেখ স্ক্রিন শেয়ার হয় কিনা। আচ্ছা রোহান, স্ক্রিন শেয়ার দে। ভাই আমার ফোনেই লগ ইন করা জুম। আচ্ছা, গিটহাব অ্যাকাউন্ট খোলা নাই কার? কেউ একজন এমন কেউ থাকলে হ্যান্ড রেজ কর। ভাই ভাই আমি এক স্ক্রিন মিনিট ভাই, শেয়ার করতেছি। ল্যাপটপটা অন করি ভাই, ল্যাপটপটা অন করে তারপর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমি করব শেয়ার স্ক্রিন। হ্যাঁ, তোর কি গিটহাব অ্যাকাউন্ট খোলা আছে? না না, এখনো খোলা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে গুগলে গুগল ক্রোমে গিয়ে গিটহাব লিখে সার্চ দে জাস্ট। আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ার করার হ্যাঁ মানে হ্যাঁ, অ্যাক্সেস নাই। স্ক্রিন শেয়ার তো হয়েছে তোর। গেট, আচ্ছা, স্ক্রিন আমার দেখা যাচ্ছে। না, এখনো শেয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। হচ্ছে শেয়ার, এখন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, বুঝছো তো, গিটহাবে যা। যেখানে আমরা ইমেল সলিউশন আসছে। হ্যাঁ, পাসওয়ার্ড দে। জাস্ট সিম্পলি যে অ্যাকাউন্ট গুলো খোলা হয় সেমই ওই। আচ্ছা, মেইলে দেখ হচ্ছে ভেরিফিকেশন কোড গেছে একটা। এখানে একটা পাজল সলভ করতে বলতেছে। পাজেল। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, একটা মেইলে। হ্যাঁ, মেইলটা একটু চেক কর। এক সেকেন্ড, লগ ইন হচ্ছে না মেইলে। সব তার আমি ফোন থেকে দেখি, ফোন হয়তো বা আসছে। আচ্ছা,
হ্যাঁ, আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ভেরিফিকেশন কোডটা আর কি ওইখানে দিয়ে দে। এটাকে আমি ক্লোজ করে দিছি। হ্যাঁ, আসছে। 730347। এন্টার কোড। এটা কি কোড দিব? ইনভ্যালিড হয়েছে আগেরটা। 730347। ওকে, এখন সাইন ইন কর স্টুডেন্ট। এখানে কি জাস্ট মিনিট? হ্যাঁ, জাস্ট তুমি। সবগুলো ওকে করবো না শুধু? আপাতত কিছু দেওয়ার দরকার নেই, কন্টিনিউতে দিয়ে দে। কন্টিনিউ ফর ফর ফ্রি। ফ্রি। ওকে। আচ্ছা, এখন আমি একটু গিটহাব নিয়ে আর কি বিস্তারিত আলোচনা করি। আহ স্ক্রিনশটটা এখন কি অফ ভাই কর, আমি আচ্ছা স্ক্রিনশট আচ্ছা দিতেছি। আচ্ছা, okay. আচ্ছা, মোটামুটি এখন সবাই খুলতে পারবি তো গিটহাব অ্যাকাউন্ট? জি ভাই, রেসপন্স তো? শোনা যাবে। ওকে, তাহলে আগামী সেশনের আগে মোটামুটি সবাই গিটহাব অ্যাকাউন্টটা খুলে নিবি। এখন আমি একটু বলি, গিটহাবে তোর হচ্ছে আমরা এখানে মোটামুটি আমাদের যে ডিটেলস গুলো আছে সেগুলো দিতে পারবো। সব সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে আর কি প্রোফাইল আপডেট করে সেম ভাবেই। আর এইখানে হচ্ছে আমরা গিটহাবে হচ্ছে রিপোজিটরি খুলতে হয়। তো রিপোজিটরির মধ্যে তোর দেখা যায় যে হচ্ছে, রিপোজিটরিটা কি আমি একটু বুঝাই বলি তোর। আমরা হচ্ছে ফোনের যে স্টোরেজ আছে না, ফোন ফোন বা হচ্ছে কম্পিউটারের যে স্টোরেজের মধ্যে যেরকম এক একটা ফাইলের এক একটা নাম থাকে, নাম দিয়ে দিয়ে হচ্ছে দেখা যায় যে সি ড্রাইভ বলিস বা ডি ড্রাইভ বলিস, স্পেসিফিক যে লোকেশনটা থাকে, ঠিক আছে? তো রিপোজিটরিটাও হচ্ছে তোর গিটহাবে এক একটা হচ্ছে দেখা যায় যে রিপোজিটরি এক একটা ফাইলের লোকেশন বা এক একটা ফাইলের নাম বলে আর কি আসে। তো দেখা যায় হচ্ছে আমরা যে ইয়েগুলো দেব, মানে প্রজেক্ট গুলো করবো, সেগুলোর যে কোড এখানে হচ্ছে আপলোড করা থাকবে। তো সেম ভাবে হচ্ছে আমি এনসিসি সেশন বলে আর কি একটা ইয়ে খোলা হয়েছে। তো এর মধ্যে আর কি তোরা এনসিসির যে সেশন গুলো নেব সবগুলোর কোড এখানে আপডেট করে দেবো আমি রেগুলার। আর হচ্ছে আমরা দেখা যায় হচ্ছে এখানে একজন আরেকজনের ফলো করতে পারি, ঠিক আছে? তো দেখা যায় যে হচ্ছে আমার প্রবলেম হইতেছে কোনো একটা কোডে, তো আরেকজনের গিটহাবে গিয়ে সেটা আমরা দেখতে পারি যে সে কিভাবে সলভ করছে। বা সার্চ দিলে হচ্ছে অনেক সময় দেখা যায় যে গিটহাবের লিংক চলে আসে, তো তার ভিতরে গিয়েও আমরা হচ্ছে দেখতে পারি যে প্রবলেম গুলো কিভাবে সলভ করা হয়েছে, ঠিক আছে? আর মোটামুটি হচ্ছে এখানে রিপোজিটরি কিভাবে খুলতে হয় সেটা দেখাই। নিউ রিপোজিটরি গিয়ে একটা রিপোজিটরির নাম দিবি, যে তুই হচ্ছে কি নামে হচ্ছে রিপোজিটরিটা খুলবি। দেন হচ্ছে এটা পাবলিক রাখতে পারবি, ইভেন চাইলে প্রাইভেটও রাখতে পারবি, ঠিক আছে? দেখা যায় যে হচ্ছে তুই কনফিডেন্সিয়াল যে প্রজেক্ট গুলো করবি বা হচ্ছে যেগুলো দেখা যায় যে সোর্স কোড তুই বাইরে দিতে চাচ্ছিস না, সেগুলো প্রাইভেট করে রাখতে পারবি, ঠিক আছে? আর রিডমি ফাইলের মধ্যে হচ্ছে একটা রিপোজিটরিতে কি আছে সেই সম্পর্কে আর কি বিস্তারিত দেওয়া থাকে। তো আমি সাপোজ তোদের হচ্ছে এনসিসি যে সেশনটা নেব, এখানে দেখ একটা রিডমি ফাইল অ্যাড করা আছে, ঠিক আছে? তো এই রিডমি ফাইলে আমি রেগুলার আপডেট দিয়ে দেবো যে ফার্স্ট ডেতে কোন কোন জিনিস শেখানো হয়েছে, সেকেন্ড ডেতে কোন কোন জিনিস শেখানো হয়েছে। তো রিডমি ফাইল চাইলে এখান থেকে এডিট করা যায়, এখানে গিয়ে আর কি রিডমি ফাইল এডিট করা যাবে। তো এগুলো এখন আপাতত শেখার দরকার নেই, পরবর্তীতে আমি গিটহাব নিয়ে বিস্তারিত ভিডিও দেবো ইনশাল্লাহ। আপাতত গিটহাব অ্যাকাউন্ট খুলছিস, খুলে নিস সবাই একটা, যাতে হচ্ছে মোটামুটি সেশনের যে কোডগুলো থাকে সেগুলো যেন ডাউনলোড করতে পারিস বা হচ্ছে সেভ করে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, সিএলআই শেখাবো, হ্যাঁ সিএলআই শেখাবো। আপাতত হচ্ছে আমরা আহ, এখন ফার্স্ট সেশন, তো ফার্স্ট সেশনে সিএলআই টা শিখাইতেছি না। একটা বা দুইটা প্রজেক্ট করার পরে সেটা কিভাবে গিটহাবে আপলোড দিতে হয় সেই, তখন হচ্ছে আমি সিএলআই কমান্ড কিভাবে দিয়ে আপলোড করে বা পুশ করে কিভাবে আপডেট করে কিভাবে সেগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস করব। আহ কেউ একজন স্ক্রিন শেয়ার দেন।
বা আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, যার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, কেউ একজন স্ক্রিন শেয়ার দেয়, লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো তোদের খুলে দিই ফার্স্ট দিনেই। এই দুইটা জিনিস খুবই কাজের একজন ডেভেলপার হিসেবে। ডেভেলপার কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট সবারই লাগে, কেউ একজন স্ক্রিন শেয়ার দেয়। লিঙ্কডইন লিখে সার্চ কর। হ্যাঁ, লগ ইন। এখানে জাস্ট গুগল দিয়ে লগ ইন করতে পারবি। আর চাইলে হচ্ছে ম্যানুয়ালি লগ ইন করা যায়। জব টাইটেল দেওয়ার, আচ্ছা, স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়ে দিলেই তো। আচ্ছা, আমি একজন ছাত্র লেখা আছে না, ওর উপরে ক্লিক করতো। হ্যাঁ। আচ্ছা, নিটার লিখলেই সম্ভবত চলে আসবে, জাস্ট নিটার লেখ। আসে নাই? আচ্ছা, তাহলে একটু ফুল ভাই নামটা ফুল কর। নাম লিখতে হয়, এটা ফুল নাম লিখতে হয়। আচ্ছা, তাহলে ফুল নাম লেখ। আচ্ছা, লিঙ্কডইন সম্পর্কে আমি একটু বলি। লিঙ্কডইনটা হচ্ছে অনেকটা তোর বাংলাদেশে বিডি জবস আছে না, বিডি জবস বলে একটা সাইট। লিঙ্কডইনটা অনেকটা বিডি জবস এর মতোই আর কি কাজ করে, কিন্তু হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বলা যায়। এখানে তুই তোর প্রজেক্ট সম্পর্কে বা কি কি কাজ করতেছিস সেগুলো সম্পর্কে রেগুলার পোস্ট করতে পারবি, বা অন্যান্য কোন টেকনোলজিতে কি নতুন আপডেট আসতেছে সবগুলো এখান থেকে আপডেট পেয়ে যাবি। তারপর দেখা যায় যে হচ্ছে লিঙ্কডইনে বিভিন্ন কোম্পানির আহ, যারা বিভিন্ন কোম্পানিতে যারা জব করতেছে। আচ্ছা, লোকেশনটা ঢাকা বাংলাদেশ দিয়ে দে, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখা যায় যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলা বা সব কোম্পানি, বড় ছোট সব কোম্পানির দেখা যায় যারা সিইও আছে বা হচ্ছে জবে আছে কোম্পানিগুলোতে, তারা থাকে। তো তুই যদি হচ্ছে দেখা যায় যে লিঙ্কডইনে মোটামুটি অ্যাক্টিভ থাকিস বা ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করে এখানে পোস্ট করিস, তো লিঙ্কডইন থেকে জবের অফার পাওয়া যায়। তো ভাই এগুলা কি দিব? জব টাইটেল, জব লোকেশন, চাকরি খুঁজছেন? হ্যাঁ, চাকরি হচ্ছে না। আচ্ছা, জব টাইটেলে যে হচ্ছে আপাতত সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে রাখ, মানে তুই যে টাইপের জব খুঁজবি। ঠিক আছে। আচ্ছা, জব এটা কি দিব? লোকেশন ঢাকা বাংলাদেশ। আচ্ছা, নিচে কি হচ্ছে? একটা রিমোট জব করার জন্য হয়তো আচ্ছা, বা দূরবর্তী ঠিক আছে। কাজের জন্য উপলব্ধ। তার মানে হচ্ছে তোর কাছে যেমন জব সাজেস্ট করবে আর কি, সেগুলার ইনফরমেশন চাইতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে পরবর্তী দিয়ে দিচ্ছি। ইভেন তুই চাইলে হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে, দেখা যায় আমি ফার্স্ট যখন হচ্ছে ডেভেলপমেন্ট শিখতাম, তখন অনেক সময় অনেক কোডে প্রবলেম হইতো। তো দেখা যাইতেছে আমি স্ট্যাক ওভারফ্লোতে পোস্ট করতেছি, বা অন্যান্য সাইট গুলোতে পোস্ট করতেছি, কেউ রিপ্লাই দিতেছে না। তখন দেখা যায় হচ্ছে লিঙ্কডইনে তো কানেক্ট করা যায় একজন আরেকজনের সাথে, বা ফলো দিয়ে রাখা যায়। তো হচ্ছে এগুলো পরবর্তীতে স্কিপ কর আপাতত, যে কোনো 5টা ফলো করে দেয় আপাতত, বা স্কিপ করে চলে যায়। আচ্ছা, দেখা যায় যে প্রবলেম গুলো পড়তাম, আহ, তো সলভ হইতো না। তখন হচ্ছে লিঙ্কডইনে অনেকে আছে, দেখা যায় যে ফ্ল্যাটার ডেভেলপার ছিল, তো তাদের কাছ থেকে আর কি আমি হেল্প নিতে পারতাম। বা অনেকে আছে হচ্ছে আমার কাছে হেল্প চাই। সো লিঙ্কডইনের অনেকগুলো সুবিধা আছে, ঠিক আছে। আর শুধু যে জবের জন্যই লিঙ্কডইনটা খোলা এমন না, দেখা যায় তোর কোডের প্রবলেম সলভ করার জন্য তুই একজন ভালো কোনো
পরামর্শকের কাছ থেকে পরামর্শ নিতে পারতেছিস, বা যারা হচ্ছে জব করতেছে বর্তমানে ইন্ডাস্ট্রি গুলোতে, তাদের কাছ থেকে তুই চাইলে হচ্ছে কানেক্টটা তাদের সাথে কানেক্ট হয়ে হচ্ছে বর্তমান জবের পরিস্থিতি কি, বা হচ্ছে কোন টেকনোলজি শিখলে বেটার হয়, বা তুই কিভাবে তোর হচ্ছে যে অবস্থানে আছিস সেখান থেকে নিজেরে গ্রুম আপ করতে পারবি, সেগুলো সম্পর্কে পরামর্শ নিতে পারবি। আচ্ছা, তো আপাতত লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা তো হয়ে গেল। এখন হচ্ছে আমরা, স্ক্রিন অফ করবো? হ্যাঁ স্ক্রিন অফ কর। আচ্ছা, এখন আমরা একটু প্রজেক্ট গুলো একবার হচ্ছে তোর ফ্ল্যাটার কিভাবে কাজ করে আমি একটু দেখি লাইভ। বর্তমানে যে প্রজেক্টটা করতেছি সেটা একটু দেখাইতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, বর্তমানে আমি একটা প্রজেক্ট করতেছি। এটা হচ্ছে তোর হোটেল, আর হচ্ছে দেখা যায় যে হোটেল রেন্টিং আর হচ্ছে গাড়ি রেন্টিং এর একটা সিস্টেম। আহ এটা একটা কোম্পানির প্রজেক্ট আর কি। আমি কন্ট্রাকচুয়ালি আর কি এই কাজটা করতেছি আর কি ওদের হয়ে। তো এখানে দেখ, ফ্ল্যাটার দিয়ে সুন্দর সুন্দর এভাবে এরকম ইউআই ডিজাইন করা যায়। এটা হচ্ছে ডার্ক মোডে আছে বর্তমানে, আমি একটু লাইট মোডে নিয়ে আসি, দুইটাই দেখাই তোদের। ভাই ব্যাক এন্ডে কি ইউজ করতেছেন? ব্যাক এন্ডে এটার হচ্ছে ফায়ারবেজ ইউজ করা হইতেছে। ফায়ারবেজ সম্পর্কে কি জানিস সবাই? না ভাই, এই ব্যাপারে আইডিয়া নাই। না আচ্ছা, ভাই, জানি না। আচ্ছা, ফায়ারবেজ হচ্ছে গুগলের তৈরি একটা ডাটাবেস। এটা হচ্ছে নন এসকিউএল ডাটাবেস। আর তোরা চাইলে ব্যাকএন্ড হিসাবে অন্যান্য ডাটাবেস ইউজ করতে পারিস, পিএইচপি ইউজ করতে পারিস। যেহেতু হচ্ছে তোরা মূলত সফটওয়্যার ডেভেলপার হবি, তো মানে কি বলে আর কি অ্যাপ ডেভেলপার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে এত আহামরি হাবিজাবি কিছু জানার দরকার নেই এখন। মোটামুটি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে টুকটাক ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়েই করব। আহ মোটামুটি ফায়ারবেস আর দেখা যায় হচ্ছে রেস্ট এপিআই শিখিয়ে দেবো। আর এপিআই এর কাজ তো হচ্ছে যারা ব্যাক এন্ড ডেভেলপার তারা করে। তো আস্তে আস্তে পরবর্তীতে ফ্ল্যাটার পুরোপুরি শেখার পরে তখন হচ্ছে তোরা এপিআই কিভাবে বিল্ড করতে হয় বা এপিআই কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আস্তে আস্তে শিখতে পারবি, সমস্যা নাই। আহ আমি একটা প্রজেক্ট দেখাবো নি, যেটা পিএইচপি দিয়ে মোটামুটি আর কি এপিআই ডেভেলপ করে করে দিছিলাম। তো এখন দেখ, এটা ইউআই গুলো এরকম, মানে ফ্ল্যাটার দিয়ে মোটামুটি দেখা যায় যে পিক্সেল পারফেক্ট ইউআই রেডি করা যায়, ঠিক আছে? মানে সব ধরনের আর কি ইসে খাটবে এমন ইউআই গুলো রেডি করা যায়। আর এইখানে দেখ রান করার জন্য হচ্ছে তুই ক্রোম ইউজ করতে পারবি, বা ইয়েজ ইউজ করতে পারবি ওয়েব অ্যাপ্লিকেশন রান করার জন্য। অ্যান্ড্রয়েডের জন্য আর কি অ্যান্ড্রয়েড ইমুলেটর, ডেস্কটপের জন্য ডেস্কটপ তো আছেই। এগুলো মানে সব ধরনের জাস্ট এখান থেকে সিলেক্ট করে তুই কনভার্ট করলে সেটাতে আর কি রান হবে, ঠিক আছে? তো দেখা যায় যে একটা থেকে আরেকটা তে রান করা অনেক ইজি। আর হচ্ছে তোর এখানে ডিভাইস আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করে করে আর কি ডেভেলপ করা যায়। তো মোটামুটি ভালোই দেখা যায় যে হচ্ছে তুই যেভাবে চাস ইউআই ডেভেলপ করতে পারবি, কোনো সমস্যা নাই। অনেকে বলে যে ফ্ল্যাটার দিয়ে নাকি ভালো ইউআই ডেভেলপ করা যায় না, এগুলো একদমই ফাও কথা। কারণ আমি নিজে করতেছি, আমি জানি, ঠিক আছে? তো মানে জিনিসটা হয় কি, দেখা যায় যে হচ্ছে সত্য কথা বলি, যারা মনে কর যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছে, সাপোজ মনে কর কেউ কটলিন শিখতেছে, ঠিক আছে, বা কেউ জাভা শিখতেছে, বা কেউ ফ্ল্যাটার শিখতেছে। তো তার কাছে মনে কর যে ফ্ল্যাটারটা এমন বা কটলিনটা এমন বা জাভাটা এমন প্রিয় হয়ে যায়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের নাম শুনলে মনে কর যে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তার কাছে তার ল্যাঙ্গুয়েজটাই বেস্ট, এমন হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেসব লোকজনেরকে এমন কথা বলে। তো এগুলো মাথায় নিয়ে করার কোনো দরকার নাই। জাস্ট আর অনেক সময় দেখা যায় যে হচ্ছে দেখা দেখা যায় বলে যে এই টেকনোলজি আর চলবে না, বা এই টেকনোলজি শেষ, এখানে শেখার দরকার নেই বা ওইটা শেখার দরকার নেই। এখন আমার পরামর্শ হচ্ছে, এই কিছুদিন আগেও রিউমার ছড়াইছিল যে ফ্ল্যাটার হচ্ছে আর চলবে না, ফ্ল্যাটার ডিসকন্টিনিউ করে দিতেছে গুগল। কিন্তু দেখা যায় যে প্রতি সপ্তাহে সপ্তাহে ফ্ল্যাটারের আপডেট আসে। আর একটা জিনিস কি,
পিএইচপি লারাভেলের কথা তো সবাই জানিস তোরা। পিএইচপি লারাভেল সেই 2005 সাল বা 6 সাল থেকে আর কি ছড়াইতে আছে যে পিএইচপি কেউ শিখো না, পিএইচপি তে ফিউচার নাই, এই নাই সেই নাই। তো একটা টেকনোলজি যখন হচ্ছে এস্টাবলিশ হয়ে যায়, তখন ওই টেকনোলজি এত সহজে মার্কেট থেকে যায় না। মোটামুটি দেখা যায় যে 20 থেকে 30 বছর টাইম লাগে ওইটা মার্কেট থেকে সরতে, ঠিক আছে? এইগুলো সব ফাও, কোনো কিছুতে কান দেওয়ার দরকার নেই। আর একজন মানে ডেভেলপার হইলে তার স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের উপরে ভরসা করে থাকা আমার মতে জরুরি না। তার দেখা যায় যে এক টেকনোলজি থেকে আরেক টেকনোলজিতে শিফট করতে হয়। দেখা যায় তোর আজকে তুই যখন হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজ করবি, দেখা যায় তুই জাভা দিয়ে, জাভা ডেভেলপার, ঠিক আছে? নতুন একটা প্রজেক্ট আছে যেখানে তোর পাইথন নিয়ে কাজ করতে হবে। তো তখন তোর কাছে তোর প্রজেক্ট ম্যানেজার দেখা যাচ্ছে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি কয়েকদিনের জন্য পাইথন শিখে আপনি এই প্রজেক্টটা একটু করে করে দেন। তো তখন তো দেখা যাচ্ছে পাইথন শিখতে হবে। তো এমন কোনো ইয়ে নাই যে তোর একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখলে বা একটা টুলস নিয়ে শিখলে সেটা দিয়ে সারা জীবন চালাতে পারবি। নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন সবকিছু অ্যাডভান্স হইতেছে। তো একটা থেকে আরেকটাতে শিফট করা লাগবেই, ঠিক আছে? আমরা আপাতত ফ্ল্যাটার নিয়ে শিখতেছি, কারণ দেখা যায় যে ফ্ল্যাটার বর্তমানে অনেকটা অ্যাডভান্স অন্যান্য টেকনোলজির থেকে। তো সেক্ষেত্রে আর কি আমরা ফ্ল্যাটারটা বাছাই করে নিছি, হয়তো ভবিষ্যতে আরো নতুন টেকনোলজি আসবে, তখন ফ্ল্যাটারের থেকে সেটা যুক্তিযুক্ত হবে। তো এমন আসতেই থাকবে। আহ মোটামুটি এই হচ্ছে দেখা যাচ্ছে ইউআই। আর ডার্ক মোডে কনভার্ট করা যায় ইজিলি। তারপর তোর হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা বা এগুলোর জন্য অনেক টুলস আছে ফ্ল্যাটারে যেগুলো আমরা ইউজ করতে পারি, অনেক ইজিলি করা যায়। আহ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে তোর জাভা দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট শিখলে এখন দেখা যায় যে নাল সেফটির একটা ব্যাপার থাকে। দেখা যায় যে নাল ভ্যালু গুলো ডিটেক্ট করতে পারে না, বা একটা নাল ভ্যালু আসলে পুরো অ্যাপটাই ক্র্যাশ করে। তো সেটা আর কি ফ্ল্যাটারেও হয় না, বা কটলিন দিয়ে শিখলেও কটলিনও হয় না। কটলিন এবং ফ্ল্যাটার দুইটাতেই নাল সেফটি আছে। তো এদিক থেকে আবার সুবিধা। তো মোটামুটি দেখা যায় যে ফ্ল্যাটার দিয়ে যে কোনো টাইপের অ্যাপ তুই বিল্ড করতে পারবি, কোনো প্রবলেম হয় না। অ্যান্ড্রয়েড বলিস বা আইওএস বলিস। ওয়েব অ্যাপে বলবো যে ওয়েব অ্যাপের ক্ষেত্রে পিছায় আছে, কারণ ওয়েবের যে টেকনোলজি, হিউজ পরিমাণ টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আর কি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু তো পারফেক্টলি হয় না। তো মোটামুটি দেখা যায় যে অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ, এই তিনটা মোটামুটি পারফেক্টলি করা যায় ফ্ল্যাটার দিয়ে, ঠিক আছে? তো আশা করি তোরা যারা অ্যাপ ডেভেলপমেন্টে আসতে চাস তাদের ওয়েলকাম। এখন আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্ট ইসে আসি, তারা একটু নিজেদের মধ্যে পরিচিত হই। আর 12 ব্যাচের কারা কারা আছিস একটু তোরা তোদের পরিচয়গুলো দে। আবির। আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম ভাই। আহ, আচ্ছা। মাহফুজুর রহমান মিসবা, 12 ব্যাচ। আচ্ছা। আপাতত কাজ করতেছি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, জাভা নিয়ে কোর্স শেষ করছি এবং 2-3টা প্রজেক্টও করছি। এই আর কি আপাতত আচ্ছা। পরিচয় আর কি। আবির। আবির কি বাইরে? আচ্ছা। ভাই আসছিল তো, আবার মনে হয় সম্ভবত চলে গেছে, না, ও কারেন্ট তো নাই তো। মিটিং এ আছে দেখতেছি। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা এখন বর্তমানে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের টিমে 5 জন মতো আছি, 5 থেকে 6 জন। 12 ব্যাচে 4 জন আছে, আমাদের ব্যাচে আমি আছি, আর তোর একটা আপু আছে। আর আর ফ্ল্যাটার নিয়ে কাজ করতেছে আমাদের হচ্ছে কয়েকটা ফ্রেন্ড আছে, 2-3 জন। তো তারা আর কি জাস্ট নিজেরাই কাজ করতেছে, আমাদের এনসিসির সাথে যুক্ত হয় না এইভাবে আর কি। তো মোটামুটি দেখা যায় আমরা 6-7 জন রেগুলার বেসিসে কাজ করতেছি। আর তোরা তো এখন তোদের থেকে যুক্ত হবি। তো আমি আমাদের কমিউনিটি বা হচ্ছে বলিস বা গ্রুপ গুলা বলিস, সেখানে তোদের অ্যাড করে নিতেছি আমি একটু। তোদের হচ্ছে ইসে চ্যাট চ্যাটে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিতেছি, যারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট গ্রুপে যুক্ত হবি তারা হচ্ছে এখানে যুক্ত হয় না, ঠিক আছে? আচ্ছা।
কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, তোরা এখানে জয়েন হয়ে নে, যারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাস বা আগ্রহী আছিস সেই সাইটে। আর কারো কোনো কোশ্চেন আছে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে বা কোনো, যে কোনো ধরনের কোশ্চেন? হ্যাঁ, বল। আসসালামু আলাইকুম ভাই। সাহেব ভাই আমি একটু বরদর্শন। ভাই আমি একটু লেটে জয়েন হয়েছিলাম। ভাই জাভাস্ক্রিপ্টে কি অ্যাপ ডেভেলপিং এর দিকে যাওয়া সম্ভব? জাভা স্ক্রিপ্ট তো তোর মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় না। জাভা স্ক্রিপ্ট দিয়ে ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারবি, অ্যান্ড্রয়েড আইওএস না। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? হ্যাঁ, সাদিয়াল। ভাইয়া প্রবলেম সলভিং, প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং এর সাথে কি অ্যাপ ডেভেলপমেন্ট আচ্ছা, কানেক্টেড? এই এই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো ভাবছিলাম কিন্তু ভুলে গেছি। এখন আমি বলি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম সলভিং লাগে, কিন্তু আমরা যেহেতু হচ্ছে ইনিশিয়াল মোমেন্টে আছি, দেখা যায় তোর হচ্ছে অনেক বড় বড় যখন অ্যাপগুলো ডেভেলপ করবি তখন হচ্ছে প্রবলেম সলভিং দরকার হয়। তো মোটামুটি প্রবলেম সলভিং বলতে তোর খুব বেশি হাই লেভেলের প্রবলেম সলভিং লাগে না। দেখা যায় তোর ইন্টারমিডিয়েট লেভেলের যে প্রবলেম সলভিং গুলো আছে আহ, সেগুলোই দরকার হয়। খুব আহামরি দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টের জন্য যে প্রবলেম সলভিং গুলো দরকার হয়, দেখা যায় যে তোর একটা লিমিটেড টাইম দিতেছে, এর মধ্যে থেকে হচ্ছে তার কি আহ, জিনিসটা আমি তোরে বলি। সাপোজ এরকম টাইপের প্রবলেম তুই ফেস করবি। মনে কর তুই একটা গাড়ি বুক করবি, ঠিক আছে? আচ্ছা, মনে কর আজকের জন্য গাড়ি বুক করবি, কিন্তু এখন সময় হচ্ছে রাত 9টা বেজে গেছে মনে কর। কিন্তু তুই দেখা যায় ডেট সিলেক্ট করলি আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক আছে? এখন 12 তারিখে তো অলরেডি রাত 9টা বেজে গেছে, তাহলে 12 তারিখে তোর হাতে সময় আছে কতটুকু? 9টা থেকে 12টা পর্যন্ত। এর মধ্যে তুই হচ্ছে টাইম দিলে দিতে পারবি যে এত এতটা সময় আমি হচ্ছে গাড়ি গাড়ি খুঁজতেছি, ঠিক আছে? দেখা যায় 9টার আগে তো তুই আর যাইতে পারবি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেম সলভিং বা এটা কিভাবে ম্যানেজ করা যায় সেটার প্রয়োজন পড়ে। বা এরকম টুকটাক দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেম সলভিং এর দরকার হয়। তো সেটা সমস্যা নেই, আমরা অ্যাপ ডেভেলপ করতে থাকি। আর পাশাপাশি যেগুলো লাগবে মোটামুটি আর কি শেখানো হবে। আর তা বাদেও কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে এটা আছে সেশনগুলো নেবে, ওইখানে টুকটাক ফলো করতে পারিস। তাতে হচ্ছে দেখা যায় যে তোর কোডিং স্কিল ইমপ্রুভ হবে। সো মোটামুটি প্রবলেম সলভিং লাগবে। আর কোনো কোশ্চেন? তোরা আমি বলি, ডেভেলপমেন্ট শেখার জন্য ডেভেলপমেন্টের পাশাপাশি তোরা চাইলে বি ক্রাউডের প্রবলেম গুলো বা কোড ফোর্সেসের 900 রেটিং, 1000 রেটিং, এই টাইপের রেটিং, কোড ফোর্সেসে সম্ভবত 700 থেকে রেটিং শুরু হয়, 700 কি 800 থেকে। তো 700-800 রেটিং এর প্রবলেম গুলো তো ইজিলি সলভ করতে পারবি। 1000 বা 1200 রেটিং এর প্রবলেম গুলো যখন সলভ করতে শিখবি তখন দেখা যায় যে অ্যাডভান্স লেভেলের যে প্রবলেম গুলো থাকবে অ্যাপ ডেভেলপ করতে গেলে, তখন সেগুলো সলভ করতে পারবি, প্রবলেম হবে না। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? না থাকলে এখন হচ্ছে তোরা তোদের একটু পরিচয়গুলো বল, তোদের সাথে একটু পরিচিত হই। আহ, বাসা, জাস্ট নামটা বলবি, বাসা কোথায়, আর হচ্ছে সবাই তো মোটামুটি সিএসসি ডিপার্টমেন্টেরই, ডিপার্টমেন্টটা, আইডিটা একবার করে বল। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আসাদুজ্জামান আবিদ, বাসা নিরিবিলিতে। আচ্ছা। আর গ্রামের বাড়ি হলো শেরপুর জেলা। আচ্ছা। আইডি CS 230407 8। আচ্ছা।
নেক্সট। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে মোহাম্মদ সাদিয়াল হোসেন। আমার বাসা হচ্ছে গাজীপুরে, আর আইডি হচ্ছে CH23040333। আচ্ছা, তারপর? আসসালামু আলাইকুম ভাই, আমি কবির মোহাম্মদ গালিব তাশফি। IDCS 230452 052, আর ভাষা হচ্ছে কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার। ওকে, ঘুরতে নিয়ে যাস তোর এলাকায় আমাদের? জি ভাই, অবশ্যই। আচ্ছা, কেউ অ্যাপ ডেভেলপ করছে বা এমন কেউ আছে তোদের সাথে, বা অ্যাপ ডেভেলপমেন্টের সাথে অলরেডি যুক্ত? শুনছিলাম নাকি 13 ব্যাচের কয়েকজন করে অ্যাপ ডেভেলপমেন্ট। নাসিম আছে। আচ্ছা। ভাই মেসেজ দিতেছে, একটু দেখেন। মাইকে একটু সমস্যা মনে হয়, এই জন্য মেসেজে হ্যাঁ হ্যাঁ, বলতেছি। দেখছি দেখছি দেখছি। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু পরিচয়গুলো দিয়ে দে কাইন্ডলি, মানে চিনি না তো সবাই রে। মোটামুটি দেখা যায় যে অনেকেরই চিনি, আবার অনেকেরই চিনি না তোদের। ওকে, সমস্যা নেই, যাদের মাইক্রোফোনের সমস্যা, সমস্যা নেই। আর আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ রোহান হাসান। আইডি CS 23041115, আর হোম টাউন জামালপুর, এখন নিরিবিলিতে থাকি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর কারো কোনো কি কোশ্চেন আছে, বা এনসিসি নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, নাসিম মোটামুটি অ্যাপ ডেভেলপ করে, অনেক ভালো। আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করিস নাসিম? আচ্ছা, অনেক কিছুই জানিস। যাই হোক, আহ তাহলে আর কারোর কোনো কোশ্চেন নাই? তাহলে কি এই পর্যন্ত রাখবো? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। সবাই ভালো থাক, ইনশাল্লাহ। আহ তোদের সেশন অনেক আগে থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু এই যে ঝামেলার কারণে তো নিতে পারি নাই, সবাই জানিস। আর আপাতত অনলাইনে চলতেছে, ইনশাল্লাহ। আহ ক্লাসরুম গুলো খুলে দিলে তখন সামনাসামনি নেবো, তখন আরো জিনিসগুলো ইফেক্টিভ হবে। আর খুব সম্ভবত এখন যে সেশন গুলো নেব, এটা খুব সম্ভবত 1 থেকে 1.5 মাসের মধ্যে কভার করতে হবে পুরো সিলেবাসটা। তো দেখা যায় যে হচ্ছে একদিন, একদিন বা 2 দিন পর পর হচ্ছে আমাদের একটা করে সেশন নেওয়া হবে। তো লেগে থাক, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর পরবর্তীতে ইনশাল্লাহ কম্পিটিশন গুলাতে গিয়ে অনেক ভালো কিছু করতে পারবো আমরা। যত দেখা যায় যে মানুষ আসবে, তত টিম বাড়বে কম্পিটিশন গুলোতে, আর নিটারের নাম তত ছড়াবে। ইভেন হচ্ছে তুই, আমাদের একটা পরিচিতি হবে। গত বছর আমরা নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে গেছিলাম। গেলে 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 ওইখান থেকে দেখা যায় যে অনেক কোম্পানি বা অনেক বড় বড় যে পার্সন গুলো আছে বাংলাদেশে ব্যাসিসের সাথে যুক্ত, তারা হচ্ছে এসে বলে, নিটার থেকে আসছো, তোমাদের তো চিনি। হ্যাঁ, মানে যখন শুনি যে নিটার থেকে, নিটারের পরিচয় দেওয়ার পরে এরকম করে, তখন অনেক ভাল লাগে নিজের কাছেও। ঠিক আছে, তো তোরাও আস্তে আস্তে যুক্ত হ, ইনশাল্লাহ একসাথে কম্পিটিশন গুলোতে যাব, অনেক ভালো কিছু হবে স্যার। ঠিক আছে, আর কেউ কিছু বলবি নাকি রেখে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোদের দিতে ভুলে গেছি। 2টা জিনিস তোরা একটু ডাউনলোড করে রাখবি। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতেছি, ওয়েট। আমি ভুলেই গেছিলাম, সরি তার জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে তোরা ফ্ল্যাটার এসডিকে লিখে সার্চ দিবি, বা আমি লিঙ্ক 2টা হচ্ছে ইসে কমেন্টে দিয়ে দিচ্ছি,
চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ভাই তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও হবে, সবাই তো হোয়াটসঅ্যাপ আচ্ছা, গ্রুপে অলরেডি অ্যাড হয়ে হোয়াটসঅ্যাপ গেছে। গ্রুপে অলরেডি জয়েন হয়েছিস না? ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে তোরা ফ্ল্যাটারের লেটেস্ট যে এসডিকেটা আছে এটা ডাউনলোড করে ফেলবি। জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আর হচ্ছে আর অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে রাখবি। দুইটারই লিঙ্ক। এখান থেকে আর কি যার যেটা আছে আর কি, উইন্ডোজ যার আছে উইন্ডোজ ডাউনলোড করে রাখবি। আর যারা যারা ম্যাকবুক চালাস তারা ম্যাক ওএস এর জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করে রাখবি। আপাতত এটাই। আর নেক্সট সেশনে ইনশাল্লাহ হচ্ছে সেট আপ, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ দেওয়া থেকে শুরু করে প্রজেক্ট রান করে প্রজেক্টের ভিতরে ফাইলগুলো ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো, আর টুকটাক ডিজাইন সম্পর্কে আর কি ধারণা দেবো ইনশাল্লাহ। Okay, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে। ক্লোজ করলাম মিটিং। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেশন কেমন লাগলো সেটা একটু বল।